হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা কলন বিদ্যা বা ক্যালকুলাসের ফার্স্ট পার্ট নিয়ে এসেছি, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা ক্লাস 11, 12 এবং হায়ার স্টাডিজে গিয়ে দেখি যে কলন বিদ্যা এমন একটি জায়গা দখল করে রেখেছে গণিতকে, মানে ওটি ছাড়া আর অন্য কিছু ভাবাই যায় না। কিন্তু কেন, মানে এই কলন বিদ্যা বা ক্যালকুলাসের প্রয়োজনীয়তা কোথায় গণিতজ্ঞরা ফিল করলো এবং একে সম্পূর্ণরূপে আলাদা একটি জায়গা দেওয়ার পিছনে গণিতজ্ঞদের কারণ কি, সেই সমস্ত বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমরা এই ভিডিওতে আমরা ক্যালকুলাসের বেসিক কনসেপ্ট সম্পর্কে ধারণা করার চেষ্টা করছি, ধারণা ক্লিয়ার করার চেষ্টা করছি। সর্বপ্রথমে আমাদের প্রথমে যে কথাটি মাথায় আসে যে ক্যালকুলাসের কথা গণিতজ্ঞদের মাথায় এলো কিভাবে, আর সেটি বলতে গেলে প্রথমে আমাকে যে সংখ্যাটি নিয়ে আলোচনা করতে হবে সেই সংখ্যাটি হচ্ছে শূন্য। আমরা প্রত্যেকে জানি শূন্য ভারতের একটি বড় অবদান গণিতে, যে শূন্য আমাদের আর্যভট্ট আমাদেরকে শূন্য নাম্বারটি দিয়েছে। কিন্তু প্রথমে এটি বুঝতে হবে সর্বপ্রথমে আমাদের শূন্যকে কোনো নাম্বার হিসাবেই কিন্তু কনসিডার করা হয়নি। কেন হয়নি? কারণ একটা সময় মানুষ সংখ্যাকে শুধুমাত্র গণনার কাজে বা কাউন্ট করতেই ব্যবহার করত। তাহলে স্বাভাবিকভাবে তারা পজিটিভ ইন্টিজার অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই সমস্ত নম্বর নিয়ে কাজ করতো, যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি এখন। তো সেই নাম্বারগুলো নিয়ে কাজ করতো। পরে কাজ করতে করতে একটা সময় ফিল করলো যে কোনো কিছু হাতে না থাকার অর্থও কিছু হতে পারে, আর সেই সংখ্যাটিকে আমরা শূন্য হিসাবে আলোচনা করলাম বা শূন্য হিসাবে মেনে নিলাম। কিন্তু শূন্য আনার পর একটি প্রবলেম সৃষ্টি হলো। কি প্রবলেম সৃষ্টি হলো? শূন্য আসার পর দেখলাম যে যখন কোনো সংখ্যাকে আমরা যখন আমরা শূন্য দ্বারা ভাগ করছিলাম তখন একটি প্রবলেম সৃষ্টি হলো। সেই প্রবলেমটি সৃষ্টি করার জন্য আমরা বুঝলাম যে এর কোনো রকমভাবে সমাধান করা পসিবল নয়। তাহলে আমরা এই রকম প্রকৃতির কোনো সিচুয়েশন তাকে আমরা অনির্ণীয় কিন্তু বলে দিয়েছিলাম, তাই না? এটা আমরা জানি। আবার আরেকটি বিষয়ও ফিল করলাম যে কোনো একটি সংখ্যা তাকে যদি শূন্য দ্বারা ভাগ করা যায় তারও কিন্তু সঠিক অ্যান্সার আমরা বের করতে পারছি না। তাহলে আমরা সেই ক্ষেত্রে একে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলে আমরা বলে দিলাম। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। এবার কথা হচ্ছে যে আনডিফাইন্ড কেন এবং অনির্ণয় বা কেন, এর মান বের করতে পারবো না কেন? এবার স্বাভাবিকভাবে গণিতের নিরিখে তুমি যদি বিচার করো, ঠিক আছে একটি নাম্বার এলো, তাকে শূন্য দিয়ে ভাগ করতে হলো, অনির্ণীয় বা আনডিফাইন্ড হয়ে গেল, ব্যাস ঠিক আছে, আমি পারলাম না বের করতে, কি এসে যায়, আমাকে বের করতে হবেই, এইরকম কোনো বাধ্যবাধকতা তো নেই, আমি বের করলাম না। কিন্তু বিষয়টি অন্য জায়গায় কোথায়? ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরো আমি একটি বল আমি উপরে তুলছি এবং হাতে আসছে পড়ছে, উপরে তুলছি হাতে এসে পড়ছে। এখন আমাকে যদি বলে হয় যে এই বলটি উপরে এই পজিশন থেকে আমি ছাড়লাম এবং এই পজিশনে এসে পড়লো, এই বলটির গতিবেগ কত ছিল, স্পিড কত ছিল? তুমি বলবে এটি আর বড় বিষয়, কোনো ইস্যুই না। আমি বলটি এই পয়েন্টে ছিল, অর্থাৎ এ পয়েন্টে ছিল ধরে নিচ্ছি, ও বলটি বি পয়েন্টে এসে পড়েছে, অর্থাৎ এ টু বি এর আমি অতিক্রান্ত দূরত্ব বের করব, মানে কতটা পথ অতিক্রম করলো এই অতিক্রান্ত দূরত্ব বের করব, আর কত সময়ে বলটি এখান থেকে এখানে এসে পড়লো সেটি বের করব। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে প্রয়োজনীয় সময়। আমরা যদি সেটি ডিভাইড করে দিই তাহলে ইজিলি আমি এর স্পিড কিন্তু বলে দিতে পারবো। এখান পর্যন্ত কোনো প্রবলেম ছিল না। এখন প্রবলেম হচ্ছে এই বলটি এখান থেকে যাত্রা শুরু করলো এবং এখানে এসে পড়লো, এই পয়েন্ট দুটির মধ্যবর্তী আমি এর মধ্যবর্তী স্পিড বের করতে চাইছি, আর এই যেটি পেলাম আমি, মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটি কিন্তু এই বলের একটি এভারেজ বা গড় গতিবেগকে পেলাম। তুমি বলবে বলটি ছাড়লাম, বলটি পড়লো, মাঝখানে আটকাবার কিছু ছিল না, তাহলে গতিবেগ গড় হলেই বা কি, মানে এর প্রত্যেক জায়গায় তো সেম স্পিডই থাকা উচিত। এবার এই বল না হলে তুমি নিজের বাইকের কথা বলো, বা তুমি সাইকেল বা বাইক চালাচ্ছ বা স্কুটি চালাচ্ছ, যাই হোক চালাচ্ছ, এবার তুমি 60 কিলোমিটারের দূরত্ব পথ অতিক্রম করতে তুমি যাচ্ছ। 60 কিলোমিটার দূরত্ব পথ তুমি কোনো একটি জায়গা থেকে, তোমার বাড়ি থেকে তুমি কোনো একটি এক্সামিনেশন সেন্টার হোক বা কোনো একটি জায়গায় তুমি যাচ্ছ, বা তোমার মামার বাড়ি যাচ্ছ, ঠিক আছে, তোমার বাড়ি থেকে মামার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার।
এখন ওই 60 কিলো তুমি ঘড়ি ধরে বের হলে একদম এক্স্যাক্টলি 1 ঘন্টা পর তুমি মামার বাড়িতে পৌঁছালে। তার অর্থ হচ্ছে তোমাকে যদি বলা হয় তোমার স্পিড কী ছিল গাড়ির, মানে তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ির দুটি পয়েন্ট, সেই দুটি পয়েন্টের মধ্যবর্তী যে সময় যেতে তোমার 60 কিমি এবং সেটি যেতে তোমার 1 ঘন্টা সময় লেগেছে, তার অর্থ হচ্ছে তুমি 60 কিমি পার ঘন্টা গতিবেগে তুমি তোমার বাইকটি চালিয়েছো। তার অর্থ এই যে তুমি যদি আরও ডিটেলসে যাও তাহলে 1 কিমি পার মিনিট তুমি গাড়িটি চালিয়েছো। এখন কথা হচ্ছে যে তার অর্থ হচ্ছে তুমি এরকম কি যে তুমি প্রত্যেক মিনিটে এক্স্যাক্টলি 1 কিলোমিটার পথ অতিক্রম করেছো। আমরা যখন বাইক চালাই, যখন রাস্তায় যাই, তখন আমাদের রাস্তা কিন্তু সব সময় খালি থাকে না। আমাদের অনেক ক্ষেত্রে ভিড় থাকে যেখানে আমাদের স্পিড কম করতে হয়, অনেক ক্ষেত্রে কোথাও মনে হলো রাস্তায় একটু দাঁড়াতে হয়, কোনো একটি জায়গায় মনে হলো বা রাস্তা তো পুরো ফাঁকা, একটু স্পিড বাড়াতে হয়। তো বাড়া কমা করতে করতে একটা সময় গিয়ে তুমি টোটাল ডিস্টেন্স যেতে পেলে, সেখান থেকে টোটাল সময় তুমি ডিভাইড করে তুমি যেটা পেলে সেটা কিন্তু এভারেজ স্পিড পেলে। এখন বলের ক্ষেত্রেও যখন এখান থেকে এখানে পড়ছিল, তাহলে এর যে স্পিড A to B এর মধ্যে যে স্পিডটি আমি বলের পেলাম সেটি কিন্তু এভারেজ স্পিড পেলাম। তার অর্থ এই নয় যে এই বলটি যদি এই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে এই বলটির স্পিড যেটি সেটি কিন্তু এটি নয়, এটি একটি এভারেজ স্পিড, ঠিক আছে, গড় গতিবেগ। স্কুটির ক্ষেত্রেও তাই, বাইকের ক্ষেত্রে তাই, তুমি যেটা বের করেছিলে সেটি কিন্তু গড় গতিবেগ বের করেছিলে। পার্টিকুলারলি একটি পয়েন্টে যদি তোমাকে গতিবেগ বের করতে বলে তুমি সেটি নির্ণয় করতে পারবে না। তুমি বলবে কেন পারবো না? লক্ষ্য করার বিষয় দেখো, আমাকে যদি বলা হয় এই পার্টিকুলারলি সি পয়েন্ট অথবা পার্টিকুলারলি বি পয়েন্টে এই বলটির গতিবেগ কত ছিল, তাহলে তোমাকে পার্টিকুলারলি একটি পয়েন্ট, আমরা কি জানি ইউক্লিড জিওমেট্রি অনুসারে কিন্তু পয়েন্টের না কোনো দৈর্ঘ্য না কোনো প্রস্থ কিছু নেই, সেই অনুসারে এই সি পয়েন্টে যখন এতক্ষণ পর্যন্ত দুটি পয়েন্ট ছিল এ এবং বি, এই দুটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্বও বের করতে পারছিলাম আমরা, আবার দুটো পয়েন্টের কিন্তু অতিক্রান্ত সময় আমার কাছে জানা ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখন যখন সি পয়েন্টটি আমাকে বলে দেওয়া হলো, তখন সি পয়েন্ট একটি পয়েন্ট হওয়ার জন্য এদের মধ্যবর্তী দূরত্ব ছোট হতে একটি পয়েন্টের কাছে চলে যাওয়ার জন্য এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু শূন্য হয়ে গেল। এদের মধ্যবর্তী দূরত্ব সি পয়েন্টে কিন্তু শূন্য হয়ে গেল, কারণ সি পয়েন্ট এখন একটি পয়েন্ট। এতক্ষণ পর্যন্ত আমার কাছে দুটি পয়েন্ট ছিল, এখন আমার কাছে একটি পয়েন্ট, সেটি হচ্ছে সি। তাহলে এই সি পয়েন্টে বলটির গতিবেগ কত ছিল সেটি বের করতে গিয়ে প্রথমে তো অতিক্রান্ত দূরত্বই হয়ে গেল শূন্য, এবং এই যখন অতিক্রান্ত দূরত্ব শূন্য, এই পার্টিকুলারলি একটি পয়েন্টে এর আবার সময় কি থাকবে, সময়ও শূন্যই হবে প্রায়, ঠিক আছে। তো এখন 0/0 ফর্মে চলে এলো। এবার বিষয়টি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গণিতে পেপারে অঙ্ক ক্যালকুলেশনের মধ্যে ছিল তখন পর্যন্ত 0/0 অনির্ণীয় করে চলছিল, কিন্তু যখন বলের গতিবেগের কথায় আসবে তখন এই বলটি তো এখান থেকে যখন এখানে পড়ছিল এ তো কোথাও থেমেছিল না, তার মানে এই পয়েন্টেও এর একটি গতিবেগ ছিল, এবং সেই গতিবেগটি আমরা বের করতে পারছি না ম্যাথমেটিক্যালি একটি প্রবলেমের জন্য, একটি অসুবিধার জন্য, কারণ 0/0 ফর্মে এসছে। এতদিন পর্যন্ত, সেই সময় পর্যন্ত এই 0/0 কোনোরূপ সলিউশন ছিল না, আর সেই কারণে আমি এটি স্পিড নির্ণয় করতে পারছিলাম না। কিন্তু ফিজিক্যালি ভেবে দেখো, ফিজিক্সে এই বলের কিন্তু স্পিড এই পয়েন্টে থাকবেই, কারণ যখন পড়ছে তখন একটা স্পিডে এসেছে, মানে এই পয়েন্টে প্রত্যেকটি পয়েন্টে এর কিন্তু একটি স্পিড ছিল। তাহলে এই স্পিডটি বের করবো কি করে? তখনই যে শাখাটি গণিতজ্ঞরা শুধু একদিনে তো হয়নি, অনেক কিছু বিষয়, অনেক কিছু কনসেপ্ট, অনেক কিছু অপারেশন এর মধ্যে অংশগ্রহণ করে একটি শাখা তৈরি হলো, আর সেই শাখাটি আমাদের এইরকম ছোট প্রবলেমকে, অর্থাৎ সূক্ষ্ম পরিবর্তন বা সূক্ষ্ম বিষয়গুলির ওপর কাজ করলো এবং আমাদের আরও বেশি ইজি করে দিল এই রকম প্রকৃতির প্রবলেমকে সলভ করতে। শুধুমাত্র এই বলের স্পিড বা বাইকের স্পিড এর ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে কীরকম,
ধরো ক্রিকেটের কথায় ভেবে দেখো, আমরা ক্রিকেটে দেখি যখন যে 125 রান করতে হবে, হাতে তোমার 25 ওভার আছে বা 24 ওভার আছে, তখন আমরা কি করি, আমরা ক্যালকুলেশন করে বলি যে 6 করে রান বা 7 করে রান এভারেজে রেট পার ওভার আমাকে বের করতে হবে, এরকম বলি। অথবা আমরা 6 ওভারে 36 রান হয়েছে, আমরা কি করি 6/6 অর্থাৎ 6 রান রেট পার ওভার, 6 রান পার ওভার আমরা রেট বের করি। কিন্তু ভেবে দেখো আমাকে যদি 5 ওভারে, পার্টিকুলারলি 5 ওভারে কত রান রেট বলতে যদি বলে, এবার তুমি 5 ওভারে 0 থেকে 5 ওভার পর্যন্ত 60 রান তুমি বললে, তাহলে তুমি বললে 6 ওভারে যে রান করেছে, তার অর্থ এই নয় যে কোনো পার্টিকুলার প্রত্যেকটি ওভারে 6 করে রান করেছে, তাই না? এটা কিন্তু তার মানে নয় কোনো একটি ওভারে 30 করেছে, কোনো একটি ওভারে মেডেন গেছে, তারপরে একটা 30 রান পজিশনে এসেছে। এবার বিষয়টি হচ্ছে যে পার্টিকুলারলি তোমাকে যদি বলে 6 ওভারে যে বলটি আছে সেই বলে, অর্থাৎ 30 নম্বর বলের এভারেজ রান রেট কত তুমি বলতে পারবে না। ঠিক এইরকম অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অনেক জায়গাতে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এসে, মানে ক্যালকুলাস এসে আমাদের এই কাজগুলোকে সহজ সরল করে দিয়েছে, যেটি কিন্তু আমরা আগে করতে পারছিলাম না। এখন বিষয় হচ্ছে যে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে যারা সব কাজ করলেন তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যারা করলেন তারা হচ্ছে 2 বিজ্ঞানী, সমসাময়িক বিজ্ঞানী, অর্থাৎ তাদের বয়সের ডিফারেন্স 3 বছর। একজন আইজ্যাক নিউটন যার বয়স হচ্ছে 1643 সাল, এবং আরেকজন লিবনিজ যার বয়স হচ্ছে 1646, অর্থাৎ তারা 3 বছরের ছোট বড়, অর্থাৎ একই সময়কার বিজ্ঞানী। তারা এই ক্যালকুলাসকে বা কলন বিদ্যাকে ডেভেলপ করলো, এখন এই ডেভেলপ করতে গিয়ে তারা কলন বিদ্যাকে 2টি ভাগে ভাগ করলো। এবার যদি তোমাকে বলা হয় যে কলন বিদ্যার ফার্স্ট, যদি আমাকে এক কথায় ডেফিনেশন বলতে বলে, তাহলে তুমি কি বলবে? কলন বিদ্যাকে ডেফিনেশন বলতে হবে যে কোনো সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করতে আমরা এর সাহায্য নিয়ে থাকি, বা কোনো সূক্ষ্ম পরিবর্তন করতে গিয়ে আমরা ক্যালকুলাস ইউজ করে থাকি। এখন এই সূক্ষ্ম পরিবর্তন জন্য ক্যালকুলাস ইউজ করে থাকি। এখন এই ক্যালকুলাসের 2টি ভাগে ভাগ করা হলো। কি ভাগে? এক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যাকে আমরা অন্তকলন বা অবকলন বলে থাকি, আরেকটি হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস যাকে আমরা সমাকলন বলে থাকি। অবকলনের কাজ কি সেটিও যদি এক কথায় বলতে বলে তাহলে আমরা বলবো অবকলনের কাজ হচ্ছে ঢাল নির্ণয় করা বা স্লোপ নির্ণয় করা। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলনের কাজ কি? আমার এক কথায় বলতে গেলে এর কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা এক কথায় কিন্তু আমরা এই ভিডিও মারতে পারি না, আমরা ছাড়তে পারি না, আমরা এক কথায় আমরা এই ভিডিও শেষও করব না, আমরা ডিটেলসে যাব। আমরা এক কথায় ডেফিনেশনগুলো বুঝলাম, কিন্তু এবার আমরা এর ডিটেলসে যাব। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবো আমরা, যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস একে অপরের বিপরীত প্রক্রিয়া, দুটি গাণিতিক প্রক্রিয়া যেটি একে অপরের বিপরীত প্রক্রিয়া। তাহলে মাথায় একটা জিনিস রাখো, দুটি যখন একে অপরের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা একটা কোনো একটি প্রক্রিয়া যদি ভালোভাবে শিখে নিই তাহলে অপর প্রক্রিয়াটি বুঝতে কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটি করবো, আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটি আমরা প্রথমে ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং তারপর আমরা ইজিলি ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা কিন্তু রপ্ত করতে পারবো। এবার দেখো আমরা একটি কনসেপ্টের উপর একটা কাজ করি। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বুঝতে গেলে আমাকে কিছু কনসেপ্ট, কিছু অপারেশন, কিছু বিষয়ের উপর কিন্তু আমাদেরকে জোর রাখতে হবে বা আমাদের দক্ষতা রাখতে হবে। তার মধ্যে প্রথম আমরা একটি কনসেপ্টকে নিয়ে আলোচনা করছি। এবার সেই কনসেপ্টে আলোচনা করার পূর্বে আমাকে প্রথমে বলো যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? তুমি বলবে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললে, এবং সেই বের করতে গেলে যে ফর্মুলাগুলো এসেছে সেগুলো আমরা প্রত্যেকে জানি, ছোট থেকে পড়ে এসেছি। তাহলে আমরা সেই ফর্মুলাগুলি আমাদের যদি প্রমাণ করতে বলে সেগুলোও কিন্তু আমরা মাধ্যমিক লেভেলে কিন্তু বুঝেছি বা দেখেছি, বা আমাদের কোনো একটি টিচার দ্বারা আমরা শিখেছি। এখন বিষয় হচ্ছে যখন এই বাহু যখন থেকে থাকে, অর্থাৎ দেখো আয়তক্ষেত্র বলো বা চতুর্ভুজ বলো বা ট্রায়াঙ্গেল বলো, এদের ক্ষেত্রফল বের করাটা খুব ইজি হয়ে যায়, বা এদের ক্ষেত্রফলের ফর্মুলার প্রুভ করাটা বা প্রমাণ করাটা খুব ইজি হয়ে যায়। এই কারণ এদের যে বাহু, মানে এরা যে বাহু দ্বারা আবদ্ধ, সেগুলো প্রত্যেকটাই সরল রেখা অংশ হওয়ার জন্য এদের ক্ষেত্রফলগুলি বের করা এবং ক্ষেত্রফলগুলি কিভাবে বের হচ্ছে সেই ফর্মুলাটির প্রমাণ করাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। কিন্তু যখন
ক্ষেত্রফল বের করতে বলা হয় আমাকে একটি সার্কেলের, প্রবলেম হচ্ছে তখন এই সার্কেলের আমাকে ক্ষেত্রফল আমরা জেনে থাকলেও যে এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর যখন প্রুফ করতে বলে বা আমাকে প্রমাণ করে দেখাতে বলে যে প্রমাণ করো একটি সার্কেলের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ আর তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে, প্রমাণ করে দেখো, তখন তুমি লক্ষ্য করবে তুমি ইউটিউব ঘেটে দেখো বা অন্য জায়গায় ঘেটে দেখো, বিভিন্ন রকমের পদ্ধতিতে আমাকে বুঝিয়ে দেওয়া হবে এই সার্কেলের ক্ষেত্রফল এইভাবে ঠিক বের করতে পারা যাবে না, আমাকে এই সার্কেলকে আইদার ট্রায়াঙ্গেল নতবা আয়তক্ষেত্রের আকার প্রদান করতে হবে। কেন আকার প্রদান করতে হবে এদের মতন? যাতে এই যে সার্কেলের এই যে পরিধির এই যে অংশটি কোনো রকমভাবে সরল রেখা অংশের রূপ দান করতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এর ক্ষেত্রফল প্রমাণ করব কিভাবে, সেটি যখন করতে গিয়ে ফিল করলাম বা বুঝতে পারলাম যে না এইভাবে পসিবল হচ্ছে না, তখন আমি একটি জিনিস ফিল করলাম, এই যে অংশটি আছে পরিধির যে অংশটি, সেটিকে কোনো রকমভাবে সোজা করে আমি সেটিকে যদি আয়তক্ষেত্রের আকার, বর্গক্ষেত্রের আকার বা ত্রিভুজ এই আকারে নিয়ে আনতে পারি কোনোরূপভাবে, তাহলে আমার ক্ষেত্রফল বের করা খুব ইজি হয়ে যাবে। কিভাবে আমরা বের করব, কিভাবে করব এই কাজটি? দেখো, প্রথমে এটি একটি ত্রিভুজ, এটি একটি বৃত্ত। এখন এই বৃত্তটিকে আমি আয়তক্ষেত্রের আকারে নিয়ে যেতে চাই। কিভাবে নিয়ে যাব? সর্বপ্রথম আমি একে 4টি ভাগে ভাগ করি। আমি একে 4টি ভাগে যদি ভাগ করি তাহলে এই রকম সমান ভাগে যদি ভাগ করি তাহলে কীরকম একটি পজিশন আসছে প্রথমে দেখার চেষ্টা করি। আমি 4টি ভাগে ভাগ করেছি এবং 4টি ভাগে ভাগ করার পর ঠিক এইভাবে এদেরকে বসাবার চেষ্টা করছি। ঠিক আছে, আমি তাদেরকে এইভাবে বসাবার চেষ্টা করছি। দেখো, সার্কেলটাকে আমি ঠিক এইভাবে বসাবার চেষ্টা করছি। সর্বপ্রথম আমরা সার্কেলটিকে ঠিক এইভাবে বসাবার চেষ্টা করলাম, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে দেখো, সার্কেলটির এই যে অংশটি ঠিক আছে, এটি কিন্তু সার্কেলটির ব্যাসার্ধকেই রূপদান করছে, ব্যাসার্ধকেই দেখাচ্ছে। ঠিক আছে, এতটুকু ব্যাসার্ধ ছিল, এটা আমরা কেটেছি, বা এই অংশটিও কিন্তু ব্যাসার্ধকেই দেখাচ্ছে। আর এই অংশটি কি দেখো, এই যে অংশটি এটি হচ্ছে এর পরিধির অর্ধেক, আর এই অংশটি হচ্ছে পরিধির আরো অর্ধেক। অর্থাৎ আমরা পরিধিকে 2টি ভাগে ভাগ করেছি আর এদিকে ব্যাসার্ধটি এইভাবে এসছে, মানে একটা দিক ব্যাসার্ধ আর এবং আর, মানে একটি সরল রেখায় প্রদান করতে পেরে গেছি, মানে একটি বৃত্তের 2 সাইডে আমি সরল রেখা নিয়ে চলে এসেছি। কিন্তু প্রবলেম হচ্ছে এই পজিশনটা কিন্তু সরল রেখায় আনতে পারিনি, আমাকে এইরকম ঢেউ খেলানো একটি জায়গায় তৈরি করে দিয়েছে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এখন এই যে ঢেউ খেলানোর জায়গাটি, এটি অ্যাকচুয়ালি কতটা জায়গা দখল করে আছে? যেহেতু এই পুরো ক্ষেত্রফলটি 2πr, পুরো ক্ষেত্রফলটি যেহেতু 2π, ক্ষেত্রফল বলছি পুরো পরিধি যেহেতু 2πr, তাহলে এইটুকু অংশ এবং এইটুকু অংশ অর্ধেক, অর্থাৎ πr, এটিও হচ্ছে πr, অর্থাৎ নিচের এই পুরো অংশটিও πr এবং এই পুরো অংশটি πr, অর্থাৎ 2πr, দুটো মিলে 2πr, আর এদিকে r হচ্ছে এদের সাইডের। একই রকমভাবে আমরা যদি আরও মানে অর্থাৎ এইভাবে এটা আরও যদি 4টি পার্টের জায়গায় 8টি পার্ট করি, সেক্ষেত্রেও ঠিক এইরকম আকার, এই 8টি পার্ট যদি করি ঠিক এইরকমভাবে এরকম আসবে, ঠিক এইরকম একটি আকার চলে আসবে। ঠিক আছে, একই রকমভাবে এরকমভাবে আসলেও এখনও কিন্তু কম হয়েছে, বাট এই যে ঢেউ খেলানো অংশটি কম হয়েছে, এদিকে এটিও আর আছে, এটি আছে, এখানে এই নিচের এই পুরো পরিধিটি হচ্ছে পাই আর, এটিও পাই আর। ঠিক আছে, এই পজিশনে থাকবে। একই রকমভাবে যদি এটি আমরা 8টি ভাগের জায়গায় যদি 12টি ভাগ করি, তাহলে আমরা দেখবো যে একটু আরও ছোট এইরকম পজিশনে এসে চলে এসছে। 1 2 3 4 5 10টি ভাগে যদি ভাগ করি তাহলে ঠিক এরকম পজিশনে চলে এসছে। ঠিক আছে, এদিকে আর আছে, এদিকে পাই আর আছে। ধীরে ধীরে যত আমরা ছোট করে কাটতে শুরু করব এই বৃত্তটিকে, সেটি কিন্তু এরকমভাবে এই যে ঢেউ খেলানো অংশটি ধীরে ধীরে কম হতে শুরু করবে, অর্থাৎ একটা সময় গিয়ে এরকম আকার চলে আসবে। আর যত ছোট করবে এরকম এই আকারটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এবার এই বৃত্তটিকে আমি কতবার কাটবো, তাই না? এই বৃত্তটিকে কতবার কাটবো? 8 বার, 10 বার, 20 বার, 25 বার, 50 বার, আমার কল্পনাতে যত বড় নম্বর আমি কনসিডার করতে পারি ততবার কেটে যদি আমি এরকম করে বসাবার চেষ্টা করি এবং তাকে যদি জুম করে দেখি, তাতেও কিন্তু আমরা লক্ষ্য করবো এরকম একটি ঢেউ খেলানোর জায়গা তৈরি হয়েই আছে। মানে আমরা একদিকে তো আয়তক্ষেত্রের আর পেয়ে যাচ্ছি,
একটা ব্যাসার্ধর এই আর পেয়ে যাচ্ছি, বাহু পেয়ে যাচ্ছি, কিন্তু এটিকে সমান হতে পারছে না, এটি কিন্তু সমান সরল রেখা রূপ নিতে পারছে না। কারণ যে সংখ্যা আমি ফাইনাইট ধরবো সেটি যত বড়ই হোক না কেন, আমি যদি জুম করে আমি যদি খুব কাছ থেকে দিয়ে দেখি তাহলে আবার দেখবো এরকম এরকম অংশ থাকছে। তাহলে আমি কি করতে পারি? এবার এর উপায় কি? কারণ আমার চিন্তাধারার মধ্যে যত সংখ্যায় আছে সেই সংখ্যায় যদি পিস করি তাহলে আমরা এই রকম আকারই পাচ্ছি জুম করে দেখলে। তাহলে এর একটি সলিউশন হতে পারে, আমার কল্পনার অধিক যদি কোনো সংখ্যা থাকে, অর্থাৎ আমি যত সংখ্যা ধরে নিয়েছি ফাইনাইট সংখ্যা যেটি আমি কল্পনা করতে পারি, তার থেকে কোনো বড় সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাটি কল্পনা করতে পারলে সেটি হবে, তখন সেই পরিমাণ যদি আমরা বৃত্তটিকে কাট করতে পারি এবং এইভাবে সাজাতে পারি তাহলে একটা সময় দেখব এই বৃত্তটি কিন্তু আয়তক্ষেত্রে পড়ে এসছে, আর উপরের অংশটি পাই আর, নিচের অংশটি পাই আর, এটি আর এবং এটি আর। এবার এটি আয়তক্ষেত্রে পরিণত হয়ে গেলে পাই ইন্টু আর, পাই আর স্কোয়ার, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাই আর স্কোয়ার, মানে এই ফর্মুলাটি এসি রূপান্তর হয়েছে। তাহলে কি বললাম, আমরা কল্পনাতে যদি এমন কোনো সংখ্যাকে কনসিডার করতে পারি যেটি আমাদের মনে হয় সব থেকে বড় সংখ্যা এবং তার থেকে যে বড় সংখ্যাটি সেটি হবে ইনফিনিটিভ। আর মাথায় রাখবো ইনফিনিটিভ হচ্ছে কোনো নাম্বার নয়, ইনফিনিটিভ হচ্ছে একটি কনসেপ্ট, আমাদের কনসেপ্ট, মানে আমরা যে নাম্বার আমরা ভাবতে পারি তার থেকে বড় নাম্বারই হচ্ছে ইনফিনিটিভ, যে সংখ্যাটি ভাবতে পারি তার থেকে বড় সংখ্যাই হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনো নাম্বার নয়, প্রথমেই বলে দিই ইনফিনিটিভ কোনো নাম্বার নয়। কারণ কি, রিয়েল নাম্বারসের একটি প্রপার্টিস আছে, কি রিয়েল নাম্বারসের প্রপার্টি হচ্ছে কম্পেয়ারেটিভিটি, মানে ধরো 5 এবং 6 দুটি রিয়েল নাম্বার, মানে 5 এবং 6-এর মধ্যে তুমি কম্পেয়ার করতে পারো কে ছোট বা কে বড়, কিন্তু ইনফিনিটিভ কোনো নাম্বার নয় এবং এটি কম্পেয়ারেবলও নয়। তাই ইনফিনিটির সঙ্গে তুমি 5 বা 6 বা 1 কোটি তুমি কল্পনা করছো, 1 কোটি বিশাল বড় নম্বর কনসিডার করলে তোমার কাছে মনে হয় 1 কোটি বিশাল বড় নাম্বার, তার থেকেও বড় নাম্বারটি হচ্ছে ইনফিনিটিভ। বা একটি ইনফিনিটিভ থেকে যদি 5 তুমি বিয়োগ করো বা 5 তুমি যোগ করো সেটি ইনফিনিটিভই থাকে। তাই ইনফিনিটিভ কোনো নাম্বার নয়, ইনফিনিটি হচ্ছে একটি কনসেপ্ট। এবং এই বিষয়টি কি, অসীম কথার অর্থ তুমি বুঝতেই পারছো, যার কোনো শেষ নেই, যার কোনো সীমা নেই, আর সেটি হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ এর কোনো না শেষ আছে না কোনো এর অন্ত আছে, বা এরকে কোনো রকমভাবে তুমি কোনো একটি জায়গায় ফিক্সও করতে পারবে না, বা এর সঙ্গে কারোর তুমি কম্পেয়ারও করতে পারবে না, বা একে কারোর সঙ্গে তুমি বিয়োগও করতে পারবে না, কারোর সঙ্গে কোনো রকম যোগও করতে পারবে না, না তুমি গুণ করতে পারবে না তুমি ভাগ করতে পারবে। এখন তোমার মনে হতে পারে ইনফিনিটিভ সঙ্গে ইনফিনিটিভ গুণ করলে এটি কি ইনফিনিটিভ স্কোয়ার হবে? না, এটিও একটি ইনফিনিটিভ হবে, অর্থাৎ বড় নম্বরের সঙ্গে একটি বড় নম্বর গুণ করে সেটিও একটি বড় নম্বরই হবে। আর সেই কারণেই বলছি ইনফিনিটিভ হচ্ছে একটি বড় নম্বর হওয়ার কনসেপ্ট। তাই এটি কোনোরকমভাবে অ্যারিথমেটিক অপারেশনের সঙ্গে কোনোরূপ যোগদান করে না, অথবা -1 ইন্টু ইনফিনিটিভ মানে কি মাইনাস ইনফিনিটিভ, সেটিও কিন্তু নয়। মাইনাস ইনফিনিটি কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট নম্বর, কিন্তু -1 দিয়ে গুণ করে একে মাইনাস, এটি সম্পূর্ণ ভুল কনসেপ্ট, কারণ এর মধ্যে কোনোরূপ অ্যারিথমেটিক অপারেশনই কিন্তু এ করতে পারে না। ইনফিনিটিভ আবারও বলি এটি একটি কনসেপ্ট, কোনো নাম্বার নয়, এবং এটি কোনোরূপভাবে সীমাবদ্ধ নয়। আমার কল্পনা শক্তির দ্বারা আমি যত বড় নম্বর কল্পনা করতে পারি তার ঠিক একটি বড় নম্বরই হচ্ছে ইনফিনিটিভ, অথবা আমার কল্পনাতে যত ছোট সংখ্যা আমি কল্পনা করতে পারি তার থেকে একটি ছোট সংখ্যাই হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা যেটি বললাম সেটি দেখো ভালো করে বোঝাবার চেষ্টা করেছে যে ইনফিনিটি ইজ নট এ স্পেসিফিক নাম্বার বাট রাদার দ্যান এ কনসেপ্ট রিপ্রেজেন্ট সামনে উইদাউট এনি এন্ড অ্যান্ড লিমিট। ইট ইজ সিগনিফাইজ এ বাউন্ডলেস কোয়ান্টিটি অ্যান্ড এনলেস প্রসেস, মানে এটি একটি এনলেস প্রসেস, বা কোনো শেষ নেই, তুমি যত দূর এগাবে তারপরের টুকুও হচ্ছে ইনফিনিটিভ, এগিয়ে যাবে এগিয়ে যাবে এগিয়ে যাবে, ইনফিনিটিভও কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, তো ইনফিনিটিভ ইজ এ সিম্বল নট এ কোয়ান্টিটি বাট এ ভেরিয়েবল। এটি ভেরিয়েবল মানে এটি বিভিন্ন সময়ে তোমার কল্পনা শক্তির উপর বেস করে এ কিন্তু বাড়তে থাকে। তুমি যদি ধরে নিলে যে তোমার কল্পনায় 1 কোটি সবথেকে বড় সংখ্যা, তার পরেরটুকুই হচ্ছে ইনফিনিটিভ। এবার কেউ যদি ভাবলো যে ধরো আমি 5 কোটিকে সবথেকে বড় সংখ্যা ধরছি, তাহলে তার পরের সংখ্যাটি তার কাছে সেটি ইনফিনিটিভ, আর দুটির জন্যই কিন্তু ইনফিনিটিভ একটি সিম্বলকে দেবে, আর সেটি হচ্ছে এই সিম্বলটি। তাহলে এই প্যাসেজ অফ টাইমে এ কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এর মানের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, এ ইনফিনিটিভই থাকছে। ঠিক আছে, এবার তাহলে আমরা কি কি বুঝলাম? আমরা এইটি জিনিস বুঝলাম যে নো এন্ড এবং নো লিমিট, এই ইনফিনিটিভ বা এই অসীমের কোনো এন্ড নেই এবং কোনো লিমিট নেই, আর এটি কিন্তু কোনো
নাম্বার নয়, আর তার সঙ্গে সঙ্গে কোনো রকম অ্যারিথমেটিক অপারেশন কিন্তু এই ইনফিনিটিভে হয়ে থাকে না। এখন এই ইনফিনিটিভের কনসেপ্ট কীভাবে এলো? এই ইনফিনিটিভ, এই যে নাম্বারটি, এইটি সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছিল যে জন ওয়েলস নামক একজন ইংলিশ বিজ্ঞানী, যেটি তার প্রথম গ্রন্থে এটিকে এইভাবে রিপ্রেজেন্ট করেছিল। নাম্বারটি একটি বিশেষত্ব হচ্ছে যে তুমি যদি এখান থেকে স্টার্ট করো এবং চলতে থাকো, তুমি কিন্তু কখনোই একে শেষ করতে পারবে না। তুমি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এর কোথাও শেষ নেই, এইভাবে তুমি চলতে থাকবে। আর সেই জন্য হয়তো নাম্বারটি ঠিক এইভাবে তিনি রিপ্রেজেন্ট করেছিলেন, যার কোনো শেষ। ঠিক আছে, তো এই সিম্বলটি তিনি এইভাবে এনেছিলেন 1665 সালে এবং আমাদেরকে দিয়েছিলেন। এখন ইনফিনিটিভ কীভাবে এলো? আমরা যখন ছোটোবেলায় আমরা দেখেছি, লক্ষ্য করেছি, আমরা যখন 1কে ধরো 10 দিয়ে ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? আমরা ভালো করে পাই যখন 1কে আমরা যখন 0.1 দ্বারা আমরা আমরা এখন যদি আমরা 1কে আমরা 0.1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10। আবার একই রকমভাবে 1কে 0.01 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 100। একই রকমভাবে 1.000000001 যদি আমরা করি তাহলে 1 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ঠিক এরকমভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি নিউমেরেটর, আমরা যদি লবকে পরিবর্তন না করে হরে যদি ছোট সংখ্যা নিয়ে আনতে শুরু করি, তাহলে লক্ষ্য করছি যখন হরে যত ছোট সংখ্যার দিকে আমরা এগাচ্ছি, আমাদের কিন্তু যে অ্যান্সারটি পাচ্ছি কিন্তু বড়োর দিকে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখন এই 1-এর পরে 0.000000000 করতে করতে যদি আমি 1,01 করি, তাহলে উপরেও কিন্তু সংখ্যাটি যেটি পাবো সেটি 1-এর পর 1,01-এর পরে 1,00,000 আমি পেয়ে যাব। তাহলে সেটি একটি হিউজ নাম্বার। এখন যদি এই নিচের সংখ্যাটিকে যদি আমি আরও ক্ষুদ্র, আরও ছোট করার চেষ্টা করি, যেটি আমরা কল্পনার মধ্যে নেই, যে কল্পনার মধ্যে যত আমি ছোট সংখ্যা কল্পনা করতে পারি তার থেকে ছোট সংখ্যা যদি কল্পনা করি, তাহলে এই যে নাম্বারটি পাবো সেটিও কিন্তু কল্পনা অতিরিক্ত বড় নম্বর পাবো, আর সেটি হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা সর্বপ্রথমে এটি বুঝলাম যে ইনফিনিটি হচ্ছে কোনো একটি নাম্বার নয়, আমার চিন্তা শক্তির মধ্যে যে যে নাম্বার আসছে, যে যে বড় নম্বর আসছে তার থেকে একটু বড় নম্বরই হচ্ছে ইনফিনিটি। আর মাইনাস ইনফিনিটি হচ্ছে আমার কল্পনার মধ্যে যত ছোট নাম্বার আছে, তার থেকে ছোট নাম্বারই হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট ভিডিওতে আমরা লিমিট অপারেশন নিয়ে আলোচনা করব। লিমিটও একটি অপারেশন, যেমন আমরা লগারিদম, সাইন, ট্যান, কট বা ট্যান মানে ট্রিগোনোমেট্রিক অপারেশন বা অ্যালজেব্রিক অপারেশন শিখেছি, বা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, তেমন লিমিটও একটি অপারেশন, আর সেটিকে প্রথমে আমাকে শিখতে হবে। তাহলে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের দিকে একটু অগ্রগতি দেখাতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।